আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি রেড পাসপোর্ট নিয়েও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনে গিয়ে দাঁড়ান, তাহলে তো কোনো ইমিগ্রেশন কর্মকর্তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমনকি লাল পাসপোর্ট নিয়েও আমেরিকার ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না। কারণ যে আইনি প্রক্রিয়ায় কিংবা যেই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এরকম ব্যক্তিবর্গ কোনো দেশের জন্য ঝুঁকিপূর্ণ বা কোনো অপরাধের কারণে কালো তালিকাভুক্ত হন, সেটা তো ইমিগ্রেশন কর্মকর্তার পক্ষে সেসব নাম সরিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তারকা উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বাংলাদেশে ফেরার পর তিনি দিল্লি বিমানবন্দরে কি ধরনের হেনস্থার শিকার হয়েছেন, সেটা যত কথা হচ্ছে এটা নিয়ে ততই পরিষ্কার হচ্ছে। যতই তার সম্মান রক্ষার্থে এটা বারবার বলা হোক না কেন যে তিনি মাত্র 2-2.5 ঘন্টা দিল্লি এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদের শিকার হতেই ভীষণ বিরক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন, এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে মোটামুটি রাত 1টা পর্যন্ত তিনি দিল্লিতে প্রবেশের কোনো অনুমতি পান নাই। ঢাকা থেকে 3:30টার আগেই রওনা দিয়ে 5টার আগে দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছিলেন এই জাহিদুর রহমান, এবং তারপরেই তাকে সেখানে দিল্লি হাইকমিশনে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ তিনি যথাযথ প্রোটোকল দিয়ে ইমিগ্রেশনের দিকে নিয়ে গিয়েছিলেন, এবং এরপর তাকে বেশ কয়েক ঘন্টা ধরে যে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাই নয়, প্রথম আলো সহ পত্রপত্রিকাগুলোর বিস্তারিত বিবরণে এবং বিভিন্ন জনের সঙ্গে কথা বলার সূত্রে সেখানে যারা এসব ঘটনা দেখছিলেন, অনেক বাংলাদেশি নাগরিক দেখছিলেন, তাদের সূত্রে এটা স্পষ্ট হয়েছে যে এরপর ইমিগ্রেশনে তিনি যখন তার পাসপোর্টটা জমা দেন, এরপর থেকে বারবার ইমিগ্রেশন কর্মকর্তা উঠে যেতে শুরু করেন, বিভিন্ন প্রশ্ন করেন, প্রতিমন্ত্রী পদমর্যাদার ডাক্তার জাহেদের আইরিস চান, হাতের আঙুলের ছাপ চান। এসব কারণে একসময় রিয়াজ হামিদুল্লাহ জিজ্ঞেস করলে এ কথাটা বেরিয়ে আসে যে ভারত সরকারের নজরদারি লিস্ট বা ওয়াচ লিস্টে আছেন জাহিদুর রহমান। এখন এই যে প্রতিমন্ত্রী পদমর্যাদার জাহিদুর রহমান, যিনি ভারত বিরোধী সব কন্টেন্ট বানিয়ে কট্টর ভারত বিরোধিতার জন্য সুপরিচিত, এবং সে কারণে বাংলাদেশের আরো 20টি সাইটের সঙ্গে জাহিদুর রহমানের কন্টেন্ট দেখার উপরেও ভারতের নিষেধাজ্ঞা আছে বলে বাংলাদেশের পত্রপত্রিকাতেই কাল থেকে খবর বের হচ্ছে। এখন পিনাকি ভট্টাচার্য জানেন যে তার কন্টেন্ট ভারতে দেখায় নিষেধাজ্ঞা আছে, ভারত সরকার ও তার ওয়েবসাইটে একটা ব্লক করে রেখেছে। জাহিদুর রহমান জানেন না, জাহিদুর রহমান জানতেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান নাই? তিনি কি রিয়াজ হামিদুল্লাহকে জানান নাই? এভাবে তিনি অপ্রস্তুত অবস্থায় তার সবুজ পাসপোর্ট নিয়ে দিল্লিতে চলে গেলেন, এবং ভারতের কোনো ভিসাও তার পাসপোর্টে ছিল না। হঠাৎ করে শুক্রবার তিনি ঠিক করেন তিনি যাবেন ওশান রিম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে, এবং তিনি সে সময় দিল্লিতে জানানোর পর দিল্লির রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ওশান রিম সম্মেলনের আয়োজক ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা জানালে তারা বলেছিলেন যে হ্যাঁ, আরো অনেক দেশেরই প্রতিমন্ত্রী কিংবা সিনিয়র সচিব পর্যায়ের লোকজন তো আসছেন, কাজেই কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু জাহিদুর রহমান যে নিজে ভারতের ওয়াচ লিস্টে আছেন সেটা তিনি তো নিশ্চয়ই জানতেন। তিনি জানবার পরেও তিনি কেন সবুজ পাসপোর্ট নিয়ে রওনা হয়ে গেলেন ভারতের উদ্দেশ্যে, সেটা কোনো ষড়যন্ত্র কিনা বা সেটা কোনো নাটক কিনা, এ নিয়ে নানা ব্যক্তিবর্গই প্রশ্ন তুলছেন। মানে 2-2.5 ঘন্টা বলছেন, কিন্তু ছিলেন রাত 1টা পর্যন্ত চেষ্টায়, এবং অবশেষে তাকে কলম্বোর ফ্লাইটে উঠতে হয়েছে। সেটা দিল্লি কর্তৃপক্ষের সিদ্ধান্তে না হলে এখনো যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে সরকারের সকল উচ্চ পর্যায়ের লোকজন এ নিয়ে হম্বিতম্বি করছেন, কথা বলছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিয়ে আসা হয়েছে। কেন প্রতিমন্ত্রী পদমর্যাদার জাহিদুরের সঙ্গে ইমিগ্রেশনে এ ব্যবহার করা হলো, অথচ ভারত মুখ খোলে নাই।
ভারত যদি সত্যি 2-2.5 ঘন্টা পরে তাকে ঢুকতে অনুমতি দিত এবং তারপরেও মন্ত্রী অভিমান করে না ঢুকে চলে আসতেন, যেমনটা তিনি বলেছেন যে আমার মনে হয়েছে সরকারের একটা সিগনেচার থাকা উচিত এবং সেই কারণেই তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে তিনি ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা যদি হতো ভারত সরকারের তরফে এই কথাটা বলে একটা যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা বলবার কথা। অথচ প্রথম আলো পত্রিকা লিখছে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যখন টের পেলেন প্রতিমন্ত্রী কালো তালিকাভুক্ত ভারতে নজরদারি লিস্ট ওয়াচ লিস্টে আছেন এবং তার হাতে সবুজ পাসপোর্ট, মন্ত্রীর পাসপোর্টও নাই, এমনকি ভিসা নাই ভারতে ঢোকার, তখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কে ফোন করেছিলেন। একবার সে ফোন ধরার পর ওই বাংলাদেশ ডেস্কের ভারতীয় কর্মকর্তা আর বাংলাদেশের রাষ্ট্রদূতের ফোন ধরেন নাই। আর দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে কি সম্ভব ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তালিকায় একজনের নাম থাকলে এবং সেই ব্যক্তি ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ভারতের ইমিগ্রেশনে আসলে সেই নজরদারি লিস্ট থেকে জাহিদুর রহমান বা কোনো ব্যক্তির নাম সরিয়ে দেওয়া, মানে এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি রেড পাসপোর্ট নিয়েও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনে গিয়ে দাঁড়ান, তাহলে তো কোনো ইমিগ্রেশন কর্মকর্তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমনকি লাল পাসপোর্ট নিয়েও আমেরিকার ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না। কারণ যে আইনি প্রক্রিয়ায় কিংবা যেই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এরকম ব্যক্তিবর্গ কোনো দেশের জন্য ঝুঁকিপূর্ণ বা কোনো অপরাধের কারণে কালো তালিকাভুক্ত হন, সেটা তো ইমিগ্রেশন কর্মকর্তা বা কোনো দেশের মন্ত্রণালয়ের কোনো দেশের ডেস্কে কাজ করা কর্মকর্তা, এই মাঝারি পর্যায়ের কর্মকর্তার পক্ষে সেসব নাম সরিয়ে নেওয়া সম্ভব না। জাহিদুর রহমানের বাংলাদেশে তো সর্বোচ্চ পর্যায়ে কানেকশন আছে, কাজেই তার সঙ্গে যার ফোনালাপ এবং অনলাইন আলাপের ভিত্তিতেই তিনি প্রতিমন্ত্রী হয়ে বসেছেন তারেক রহমান সরকারের আমলে, মানে তারেক রহমান তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে দিল্লি এয়ারপোর্টে বসে কথা বলেছিলেন। ধারণাই করা যায় সর্বোচ্চ পর্যায়ে মানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, তিনি হয়তো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান সকলেই নিশ্চয়ই তখন বুঝতে পেরেছেন যে এই যে ভুল পাসপোর্ট, ভুল ভিসা নিয়ে একজন নজরদারি বা ওয়াচ লিস্টে থাকা ব্যক্তি যে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ভারত মহাসাগরীয় সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম সম্মেলনে যোগ দিতে চলে গেলেন, এই পুরো বিষয়টাই বাংলাদেশ সরকারকে কি ধরনের বিপজ্জনক এবং বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। কারণ সেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরের পর থেকেই কিন্তু ভারত একটা একটা করে দরজা বন্ধ করতে শুরু করেছে, মানে বাংলাদেশ ভারতের সম্পর্কটা যে তলানিতে এসে ঠেকেছে সেটাকে একটা সুদৃঢ় পর্যায়ে নিয়ে যেতে কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নিয়ে যেতে একটা আনুষ্ঠানিক সফরে ভারতের তরফে কোনো আগ্রহ দেখানো হয় নাই। দেখেন এখন এই সব খবরও বেরিয়ে আসছে যে জাহিদুর রহমান শুধু যে ওই দাওয়াতে যাচ্ছিলেন ইন্ডিয়ান ওশান রিম সম্মেলনে তাই নয়, সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছে দিল্লিতে ভারতীয় মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুদিনের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল জাহিদুর রহমানের। ওই বৈঠকের ফাঁকে ভারতের রাজনৈতিক ও সরকারি পর্যায়ে তার কয়েকটি বৈঠকের সূচিও নির্ধারিত ছিল। আগামী 2-1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের আয়োজন করা যায় কিনা তা নিয়ে আলোচনার জন্য ওই বৈঠকগুলো ঠিক করা হয়েছিল। মানে খলিলুর রহমান দাওয়াত নিয়ে আসতে পারেন নাই তারেক রহমানের জন্য। তারেক রহমান তখন ভেবেছেন জাহিদুর রহমান তার এত বিশ্বস্ত উপদেষ্টা, তার এত বুদ্ধি আর এত বিবেচনা, নিশ্চয়ই তিনি যদি ভারতে গিয়ে ঠিক রাজনৈতিক আর সরকারি লোকজনের সঙ্গে আলোচনা করেন তাহলে তার পক্ষে একটা আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ পাওয়া সম্ভব হবে। সে কারণে প্রথম আলো লিখছে এখন দিল্লি
দিল্লি বিমানবন্দরের ঘটনাকে তাই শুধু ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা হিসেবে দেখছে না ঢাকার কূটনৈতিক মহল। দেখেন, তার মানে কি, পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে তাদেরকে টপকে, এমনকি তাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টপকে তারেক রহমানের এই যে লন্ডন বন্ধুত্বের ফসল হিসেবে যেই উপদেষ্টারা বসেছেন, সেই উপদেষ্টারা ভাবছেন প্রধানমন্ত্রীর সফর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক তারাই ভালো করে ফেলবেন। সেগুলো ঠেকাতে কি জাহিদুর রহমানকে এমন একটা অস্বস্তিকর পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরাই ফেললেন? মানে না হলে এমন পাসপোর্ট ভিসা নিয়ে গেলে যে তিনি বিব্রতকর অবস্থায় পড়বেন, সেটা কেন আগেই তাকে সাবধান করা হলো না? কিংবা তিনি এমন পাসপোর্ট নিয়ে নজরদারি লিস্টে থাকা অবস্থায় ভারত যাচ্ছেন, তাহলে নজরদারি লিস্ট থেকে তাকে সরানোর জন্য যে দৌড়াদৌড়ি, ফোন এসব করা দরকার ছিল, সেগুলো রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ আগে করলেন না কেন? বা খলিলুর রহমান সেটা আগে করিয়ে নিলেন না কেন? এসব প্রশ্ন তাই নানা মহলে উঠছে। আর জাহিদুর রহমান বুঝে ফেলেছেন তিনি একটা ফাঁদে পড়েছেন, কাজেই তিনি রাতভর দিল্লি এয়ারপোর্টে অপমানিত হওয়ার পরেও এতদিন ধরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া জাহিদুর রহমান এখন বলছেন ভারতের সঙ্গে তবু আমরা সম্পৃক্ত হতে চাই, তবু আমরা ভারতের সঙ্গে এঙ্গেজ করতে চাই, আমাদের সমমর্যাদার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমে এসেছি, ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরিয়ে রেখে আমরা এঙ্গেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে। কোথায় দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া ব্যক্তিবর্গ ভেবেছেন জাহিদুর রহমান ফিরলে ঢাকা রাগে ফুঁসে উঠবে এবং জাহিদুর রহমান বলবেন আর কখনো আমরা দিল্লিমুখ হব না? কিন্তু জাহিদুর রহমান বলছেন ভারতের সঙ্গে সম্পৃক্ত করার কথা বললে কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার করবে না, সবার আগে বাংলাদেশ বলছি আমরা, কিন্তু আমরা তবু ভারতের সঙ্গে এঙ্গেজ করতে চাই এবং সম্পর্কটা ইন্টারিম যে খারাপ পর্যায়ে নিয়েছে সেখান থেকে উন্নতি নাকি তারেক রহমান সরকারকে করতেই হবে। এরপর কি কি জায়গায় তারেক রহমান সরকার ঠেকে আছে, তারেক রহমানের জন্য একটা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ নিয়ে আসা ছাড়াও সেটাও জাহিদুর রহমান বলেছেন। তিনি বলেছেন শুধু তো সেটা না, গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বছরের ডিসেম্বরে, আমাদের সেই পানি চুক্তি রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে, আমাদের পানি আমাদের অভিন্ন আরো টোটাল 53টা নদী আছে, আমাদের রাইট আছে, আমাদের ভারতের সঙ্গে এঙ্গেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি, মানে জাহিদুর রহমান বলছেন তিনি যদি কোনোভাবে রোল প্লে করতে পারেন, ভূমিকা রাখতে পারেন, আমি সেটা লুফে নেব। তবু তিনি বলছেন কিন্তু তিনি যদি একটা ভূমিকা রাখার সুযোগ পান, কোনোভাবে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটা রোল প্লে করার সুযোগ পান, একটা ইনভিটেশন পান, মানে কোনো একটা আমন্ত্রণ পান, বেচারা প্রধানমন্ত্রীও আমন্ত্রণ খুঁজছেন ভারতের কাছে, তার উপদেষ্টাও এখন একটা আমন্ত্রণ খুঁজছেন ভারতের কাছে, কারণ দেখা যাচ্ছে ভারতের আমন্ত্রণ পেয়ে রওনা হওয়ার পরেও ভারত ঢুকতে দিচ্ছে না পাসপোর্ট ভিসা ঠিক না থাকলে, এবং তাকে নজরদারি লিস্ট থেকেও সরাচ্ছে না। জাহিদুর রহমান বলছেন যদি ইনভিটেশন পাই, আমন্ত্রণ পাই, নিশ্চয়ই ভারতে যাব। আবারও বলছি, ব্যক্তি জাহেদ ওখানে কিছু করে নাই, আমি আসলে বিষয়টা ব্যক্তিগতভাবে নেইনি, বিষয়টা দেখেছি একটা রাষ্ট্রের, একটা সরকারের, একটা পজিশনের মানুষের সঙ্গে যে আচরণ হচ্ছে সেই কারণে আসলে ওটা করেছি। মানে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে অবশেষে কলম্বোর প্লেনে তাকে তুলে দেওয়ার পর তিনি দেশে ফিরে এসেছেন। এখন জাহিদুর রহমান এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমান দুইজনেরই যে অবস্থা কিংবা পুরো সরকারের যে দশা, তাতে যে কোনোভাবে ভারত সরকারের সঙ্গে এঙ্গেজ করা, একটা সম্পর্কের দুয়ার খোলাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা প্রতিদিন আরো বেশি করে তারা বুঝতে পারছেন। কিন্তু ভারত সরকার সম্ভবত এখন আর কোনো কথাই কর্ণপাত না করে তারেক রহমান সরকারের পিঠটা দেয়ালে ঠেকিয়ে দিয়ে দেখতে চাইছে ঢাকা কি করতে পারে। আজকে তথ্য অধিদপ্তরে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ গতকাল তিনি যে দিল্লি থেকে ফিরে এসেছেন ইমিগ্রেশনের 2 ঘন্টা থাকার পরে, সেই বিষয়ে সামান্য কিছু কথা বলেছেন।
গতকাল যখন তিনি ফিরেছেন ঢাকায় তখনও খুব সংক্ষিপ্তভাবে কিছু বলেছেন। আজকেও দেখলাম যে মূল ওই 2 ঘন্টায় কি ঘটেছে এ ব্যাপারে কিন্তু তিনি তেমন কিছু বলেননি। তিনি আগে পিছে বলেন, এমনিতে কথাবার্তা তিনি তেনা পেঁচান, এটা আমরা জানি। তার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তিনি পেঁচান। কিন্তু এই দিল্লিতে 2 ঘন্টা কি ঘটেছিল সেটা বলছে যে অলরেডি ভারতীয় মিডিয়ায় কিছু এসেছে, অন্যান্য মিডিয়ায় কিছু এসেছে। আমি নিজেও একদম সরাসরি ওইখানে ছিলেন এমন একজন ইমিগ্রেশন কর্মকর্তার বরাতে কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন দিয়েছি। তো আজকে তিনি যখন প্রেস ব্রিফিং করলেন এবং সেই প্রেস ব্রিফিংটা শুনে আমার মনে হলো যে এই ব্যাপারে আরো কিছু কথা বলার দরকার। কারণ ডাক্তার জাহেদের মধ্যে আমরা একটা সুকৌশলে একটা অ্যাটিটিউড দেখলাম যে তিনি এই যে ফিরে এসেছেন ভারত থেকে, এটাকে তিনি দেখাচ্ছেন যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার, তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকেই পরোক্ষভাবে অপমান করা হলো। অর্থাৎ তিনি সুকৌশলে নিজের কাঁধের বলটা পুরো বাংলাদেশের কাঁধে চাপিয়ে দিলেন। কিন্তু ঘটনা কি আসলেই তাই? আমি কালকে কিন্তু খুব বিস্তারিত বলেছি, আজকে অ্যাডিশনাল কিছু বলবো যে তিনি সবুজ পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন এবং এই সবুজ পাসপোর্টে একটি সার্ক স্টিকার ছিল। সার্ক স্টিকার হলো যে এই পাসপোর্টে যদি আপনার পাসপোর্টে যদি এই স্টিকারটা থাকে তাহলে আপনি সার্কভুক্ত দেশগুলোতে যেতে পারেন। এটা এক ধরনের ভিসার মতো কাজ করে এবং কারা কারা এই সার্ক স্টিকারটা পাবে তারও একটা গাইডলাইন কিন্তু আছে। এখন একজন উপদেষ্টা যিনি কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য, যার লাল পাসপোর্ট পাওয়ার কথা, তার লাল পাসপোর্ট আছে কিনা আমি জানি না, কিন্তু তিনি কেন সবুজ পাসপোর্টে এই সার্ক স্টিকার নিয়ে ভারতে গেলেন? এই প্রশ্নটা কাল এতটা গুরুত্বের সাথে ভাবিনি, কিন্তু আজকে ভাবাচ্ছে। কথা হলো যে এই সার্ক স্টিকারটা তিনি কবে পেয়েছেন? আমার সূত্র জানিয়েছে তিনি এই সার্ক স্টিকারটা ইউনূসের আমলে পেয়েছেন এবং জনাব তৌহিদ হোসেন যখন পররাষ্ট্র উপদেষ্টা তখন তিনি এই সার্ক স্টিকারটা পেয়েছিলেন এবং এই স্টিকার নিয়ে তিনি গত বছর এপ্রিলে এবং ডিসেম্বরে 2 দফায় ভারত সফর করেছেন। তো এবার এই স্টিকার নেওয়াটা, যে এটা ইউনূস আমলে পাওয়া একটা স্টিকার, যে আমল থেকে আজকে ডাক্তার জাহেদের কিন্তু একটা অবস্থানগত পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূসের আমলের জাহেদ আর আজকের আমলের জাহেদ কিন্তু এক না। তিনি এখন নিজেই বলছেন এবং আমরাও জানি যে সরকারের তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে নৈতিক গ্রাউন্ডেও কিন্তু ইউনূস আমলে নেওয়া ওই সার্ক স্টিকারটা তার কন্টিনিউ করা উচিত হয়নি। কেন সবুজ পাসপোর্ট? এটার একটা চমৎকার ব্যাখ্যা পেয়েছি। যেমন বলা হয়েছে যে তিনি যখনই ভারতে গেছেন তিনি কিন্তু বিতর্কিত সন্দেহভাজন কিছু মানুষজনের সাথে দেখা করেছেন এবং সেই তালিকায় 22 জনের নাম ছিল ভারতের এবং সেই 22 জন, তার মধ্যে আবার 2 জন তুরস্কের ব্যবসায়ী। তাদের ব্যাপারে আমি গতকাল বলেছি এবং এই যে 2 ঘন্টা তিনি দিল্লির ইমিগ্রেশনে বসেছিলেন তাকে কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি অধিকাংশ প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। বুদ্ধিমান মানুষ বুঝতে পেরেছেন যে পরিস্থিতি বোধহয় ভালো দিকে যাচ্ছে না। তিনি পরবর্তীতে যখন ফাইনাল ডিসিশন হলো যে ইউ ক্যান গেট ইন, সে কিন্তু আর ভারতে ঢুকে রিস্ক নেয়নি। আর সবুজ পাসপোর্ট থাকলে একটা সুবিধা, যদিও একটা নোট ভার্বাল এসেছিল দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে, দিল্লির মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তিনি হয়তো কোনো এক পর্যায়ে বলতে পারতেন যে এটা তার ব্যক্তিগত সফর ছিল, যেহেতু পাসপোর্টটা তার ব্যক্তিগত এবং কূটনৈতিক পাসপোর্ট নয়, সাধারণ অর্ডিনারি পাসপোর্ট। সো এটা একটা বিষয়। তো এই বিষয়ে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাংলাদেশ দেশ, ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানের বাংলাদেশ এক ডেস্ক যারা, সেই ডেস্কটা কিন্তু এখন আর বাংলাদেশ বিষয়ক ব্যাপারগুলো দেখেন না। বাংলাদেশ বিষয়টা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকেই তদারক করা হয়। সো ফরেন মিনিস্ট্রি আর বাংলাদেশ ডেস্ক নিয়ে অতটা অ্যাক্টিভ না, যেটা সো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যেহেতু এই বিষয়টা মনিটর করা হয়, বাংলাদেশের বিষয়টা ডিল করা হয়, তাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে এবং তাদের কাছে ডাক্তার জাহেদ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। আমি নিজেই একটা ভিডিও ক্লিপ দেখলাম কালকে, যেখানে তিনি বলছেন যে ভারত একটা ছ্যাঁচড়া দেশ।
আমি হয়তো আপনাদের মতো ডাক্তার জাহেদদের মতো অত বুদ্ধিমান নয়, কিন্তু বয়সের কারণে হোক, যে কারণেই হোক, পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক আমার বিষয়ের অনেক খ্যাতিমান অধ্যাপকের সংস্পর্শে যাবার সৌভাগ্য আমার হয়েছিল। আবার কূটনীতিবিদ এদের সাথেও আমি মিশেছি, এক জীবনে আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কাউকে শুনিনি এই ভাষায় কেউ কোনো বুদ্ধিজীবী কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, চরম শত্রুকেও এই ভাষায় আক্রমণ করে না। কিন্তু ডাক্তার জাহেদ ভারতকে ছ্যাঁচড়া ছ্যাঁচড়া রাষ্ট্র বলেছে, তার সেই ভিডিও তো অস্বীকার করা যাবে না। তো সব ইনফরমেশন তো ভারতের কাছে আছে। সো ভারত ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট হিম। যদিও শেষমেশ তাকে ঢুকতে দিছে, কিন্তু যেটা বলেছি যে তিনি আর ঢোকার সাহস করেননি। তো আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি খুবই সংক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া জানিয়েছেন, 15-16 সেকেন্ডের, যে ব্যাপারটা দুর্ভাগ্যজনক এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পদক্ষেপ গ্রহণ করবে শব্দটা ইম্পর্টেন্ট। কি পদক্ষেপ গ্রহণ করেছে? তারা ভারতের যে ঢাকা অফিসের যে দূতাবাস আছে সেখান থেকে ডেপুটি হাই কমিশনার মিস্টার পবন বাড়ইকে কল করেছিল ফরেন মিনিস্ট্রিতে এবং তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছে। মিস্টার পবন বাড়ই কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে যে ভারতে যদি কেউ আইন বহির্ভূত কাজ করে তাহলে ভারত সরকার তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এখানে কারো অপমান বা অসম্মান এগুলো কোনো বিষয় না। আজকে যখন এই কথাগুলো বলছি, আজকে একজন বিএনপির নেতার সাথে আমার কথা হচ্ছিল, তো তিনি সম্ভবত আমার গতকালের এপিসোডটা দেখেছেন অথবা শুনেছেন। তা বললো, ভাই আপনার ছোট ভাই ডাক্তার জাহেদ সে তো আমার সরকারের জন্য একটা বোঝা হয়ে গেছে, লায়াবিলিটি হয়ে গেছে। আমি বললাম, কেন, আপনাদের না অ্যাসেট? বলে, ভাই অ্যাসেট নাই, লায়াবিলিটি হয়ে গেছে। এবং যতই ডাক্তার জাহেদ এটাকে বাংলাদেশের অপমান হিসেবে দেখানোর চেষ্টা করুক, ডক্টর খলিল কিংবা মিস্টার তারেক রহমান তারা কিন্তু ঠিকই বুঝেছেন যে এই ডাক্তার জাহেদ পুরো সরকারকেই একটা বিপাকে ফেলেছে এবং সরকারের জন্য খুব বিব্রতকর এই পুরো বিষয়টা। এবং এভাবে যদি কন্টিনিউ করে তাহলে ডাক্তার জাহেদ পুরা সরকারকে আরো বেশি বিপদগ্রস্ত করে তুলতে পারে। আরেকটা কথা একটু বলি, যেটা যে স্টিকারের কথা বলছিলাম, যে সার্কস ভুক্ত যে স্টিকারের যে পাসপোর্ট স্টিকার লাগানো, এখানে একটা ব্যাপার আছে যে ভারত সরকার এই স্টিকারের ফ্যাসিলিটিসটা কিন্তু পাকিস্তানিদের জন্য ওপেন রাখেনি। কোনো পাকিস্তানি সার্ক স্টিকার নিয়েও ভারতে ঢুকতে পারবে না, তার আলাদা ভিসা প্রয়োজন এবং সেটা পাবে কিনা সেটা অন্য বিষয়। কিন্তু সার্ক স্টিকার কোনো পাকিস্তানির জন্য ভারতে ঢোকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শোনা যাচ্ছে যে এই সার্ক স্টিকার এর ব্যাপারে ভারত হয়তো বাংলাদেশের সাথে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশের কেউ পাসপোর্টের সার্ক স্টিকার নিয়ে ভারতে ঢুকতে পারবে না, এরকম একটা আলোচনা ভারতে চলছে। সুতরাং ডাক্তার জাহেদ তিনি গতকাল ব্লান্ডার করেছেন, নিজেই শুধু বাটে পড়েনি, পুরো সরকারকেই একদম বিপদে ফেলে দিয়েছেন। এবং এরপরে আজকে এই যে G7 গ্রুপ 7-এর যে মিটিং চলছে, সেখানে ফ্রান্সের স্থানীয় সময় 2:30টার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাইড মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিংটা যদি হয় সেটি অবশ্যই আমাদের পুরা সাউথ এশিয়ান রিজিয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই ব্যাপারটা যখন জানতে পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।